যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে মানচিত্রে বঙ্গবন্ধু। এই আয়োজনে আমাদের সাথে আজকে যথারীতি দুজন অতিথি আছেন। আমার ডান পাশে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান এবং বাদিকে আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের আজকের আয়োজনে। তো প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাইব যে অগস্ট হচ্ছে আমাদের শোকের মাস। এই শোকের মূল তাৎপর্য বা মূল কারণটাই হচ্ছে 15ই আগস্ট। এই 15ই আগস্ট এবং এর আগে পরে একটু গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। শোকাবহ আগস্ট মাস আমাদের বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে মর্মবেদনা এবং দুঃখের মাস। মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ডের এই মাস। এ মাসে আমরা হারিয়েছি আমাদের সূর্য বীর্যের প্রতীক, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, মধ্যবিত্তের জীবন সাধনা, বাংলার দুঃখী মানুষের একমাত্র আশা ভরসার স্থল, বাংলার কৃষক শ্রমিক, বাংলার মধ্যবিত্ত, বাংলার সর্বস্তরের মানুষের একমাত্র ঠিকানা, মনুষ্যত্ববোধের এক বীর পুরুষের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আজ আমাদের মাঝে নেই। ইতিহাসের নটরাজ বিশ্বের ঘাতকদের ষড়যন্ত্রে সেনাবাহিনীতে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের অনুচর এদেশের অর্জনে যাদের কোনো অবদান নেই, সে সমস্ত কিছু সংখ্যক দুর্বৃত্তের হাতে বঙ্গবন্ধু 15 আগস্ট মর্মান্তিক ভাবে নিহত হন। আমরা পৃথিবীর অনেক ইতিহাস দেখি। আপনি যদি সিলিরানদের কথা বলেন, সিলিরানদেরকে যখন হত্যা করা হয় তখন সিলিরানদের পাশে ছিলেন তার স্ত্রী, কিন্তু তারা সিলিরানদের স্ত্রীকে হত্যা করেনি। তারা সেদিন বঙ্গবন্ধুর শিশুপুত্র মাসুম বাচ্চা রাসেল, বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম মুজিব, যিনি বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী ছিলেন, সংগ্রামে বিপদ সংকুলে বঙ্গবন্ধুর পাশে সবসময় দাঁড়াতেন। মুক্তিযোদ্ধা শেখ কামাল জামাল এবং রোজি জামাল সুলতানা কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন ছিলেন। সেনাবাহিনীর সেই মুহিউদ্দিন গোলাগুলির শব্দ বঙ্গবন্ধু এক পর্যায়ে বাসা থেকে ওনার রুম থেকে বের হলেন। তখন মেজর মুহিউদ্দিন বঙ্গবন্ধুকে বারবার বলছিলেন, স্যার সামনে আসুন। বঙ্গবন্ধু বলেছিলেন, তোরা কি শ্বাস, তোরা আমাকে কোথায় নিয়ে যাবে, তোরা কেন এসেছিস? বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সামনে সে আর কথা বলতে পারেনি। তখন পিছন থেকেই মেজর নূর, যিনি এখনো পলাতক, বঙ্গবন্ধুকে পাশ বের করে হত্যা করে। বঙ্গবন্ধুর লাশ সিঁড়ি থেকে গড়তে করতে নিচে নামিয়ে এবং সেখানেই একটা যে গোলাগুলির শব্দ শুনে বেগম মুজিব বেরিয়ে আসলেন। তিনি বঙ্গবন্ধুর লাশের পাশে দাঁড়িয়ে বললেন, মারতে হয় কেন মারেন, আমি আর যাব না। তখন সেনাবাহিনীর সদস্যরা পরিবারের শেখ নাসির থেকে শুরু করে রোজি জামাল, কামাল, বেগম মুজিব সবাইকে নিচে নিয়ে আসতেছিলেন। বেগম মুজিব ওখানে বসেছিলেন। আবার তাকে ধরে বাথরুমে নিয়ে নাসের, সুলতানা জামাল, কামাল সবাইকে লাশ বের করে হত্যা করলেন। মাসুম বাচ্চা রাসেল তখন তাকে ধরে এনে তাকে চুল ধরে এনে নিচে নামালেন। তখন সে বললেন, মহিতুল আলমকে, বঙ্গবন্ধুর একান্ত সহকারী, ভাই আমাকে মারবা না তো, আমাকে আমার মায়ের কাছে নিচে ছিল। মুয়াজ্জিনের আজান বেশি আসছিলেন, আসসালাতু খায়রুম মিনান নওম, মসজিদ থেকে। তখন মাসুম বাচ্চা রাসেলকে বলেছিলেন যে তোমার মায়ের কাছে নিয়ে যাবো বলে বাথরুমে,
তার বুকে ব্রাশ ফায়ার করা হলো। আল্লাহ আরো কেঁপে উঠেছিল, কিন্তু ঘাতকের চোখে পানি আসেনি। এই জিজ্ঞাসা, এই রক্তাক্ত বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, এমন তো হওয়ার কথা ছিল না। এবং আমাদের মনিভাই এবং আব্দুল রাসার বাসায় সাথে আক্রমণ করা হয়। মনিভাইকে যেমন, মনিভাই এবং আন্তঃসত্ত্বা স্ত্রী, তাদের যখন বাস বের করা হচ্ছে, তখন আজকের তাপস মেয়র তখন কাঠের নিচে এসে দেখেছিলেন তার বাবা মায়ের হত্যাকাণ্ড। এবং আব্দুল হোসেন নিয়ে ভাই তার 15 বছরের 14 বছরের 2টা মেয়ে, তার নাতনি সহ সকলকে একসাথে হত্যা করেছে। এই বাংলাদেশে কারবালা যারা করেছেন, এই কারবালার রক্তঘাতী রাজনীতির যে সূচনা করলেন, আমি তাদের উদ্দেশ্যে আমার ক্ষোভ, আমার বেদনার, আমার চেতনার ভূত প্রকাশ ঘটেছে চাই ভাবে, পিতা তুমি জেনে যাও, তোমার এই অন্যায় অবিবেকে হত্যার রক্তঘাতী বিনিময় হবেই। অবশ্যই একদিন বাঙালি, এই প্রতিবাদ তো আমরা জানিয়ে আসছি, বাঙালি অবশ্যই সত্যটা একদিন জানবে। আমি রাজীব বসাক, আপনি একটু ফিনিশিং দিয়ে আমি কথাটা শেষ করতে চাই। যেহেতু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা আমার জীবনের সবচেয়ে বেশি রেকমেন্ড করেছেন। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সারাদিন বঙ্গবন্ধুর লাশটা কেউ কি করবে কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। 16 আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হলো টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়ায় যখন বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়া হলো, তখন বলা হলো যে 8 ঘন্টার সময় দেওয়া হলো তাকে দাফন করতে হবে। তখন টুঙ্গিপাড়ার মৌলানা হালিম বললেন তিনি একজন মুসলমান, তাকে গোসল না করে, জানাজা না করে তাকে আমরা দাফন করতে পারবো না। তখন বঙ্গবন্ধুকে 37 সাবান দিয়ে গোসল করানো হলো, মার্কিন কাপড় দিয়ে দাফন করানো হলো, যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর শরীর থেকে আবে জমজমের পানির মতো রক্ত যত থাকলেন, ততক্ষণ না পর্যন্ত কবর সাহিত্য করা হলো বঙ্গবন্ধুর লাশ। বাজানো যায় শুধুমাত্র 23 জন মানুষকে সুযোগ দিলেন, আর দূরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখলেন, তাদেরকে জানা যায় পর্যন্ত আসতে দেয়নি সেদিনের সেই ঘাতকরা। এই ঘাতকদের যারা এখন আমাদের দেশের বাইরে রয়ে গেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা তাদের বিচারটা আমরা দেখতে যেতে চাই। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার এবং যুদ্ধবর্গের বিচার সত্য অবনোদনের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। দেশের সংবিধান আমাদের দেশকে রক্ষা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য এই বিচার অত্যন্ত জরুরি হয়ে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে 71 মুক্তিযুদ্ধ। যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, যারা আমাদের ওই পাঞ্জাবের আমার বাড়িঘর চিন্ত না, কে মুক্তিযুদ্ধে কে আওয়ামী লীগ করে, ওই রাজাকার আলবদর শামস, যারা সেদিন ওই কাদের মোল্লারা মিরপুরের যুদ্ধভূমি যখন করবেন, দেখবেন সেখানে এখনো ওই বুদ্ধিজীবীদের হাড় পাওয়া যাবে, মাথার কুলি পাওয়া যাবে, কাদের মোল্লাদের চকচকে তলোয়ার পাওয়া যাবে, মুজাহিদদের তলোয়ার পাওয়া যাবে। তারা যে বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে সেদিন, এই বুদ্ধিজীবীদের কোনো রিপ্লেস আমরা করতে পারিনি বাংলাদেশে, এটা কখনো সম্ভব না। আচ্ছা, আমি একটু মহসিন ভাইয়ের কাছে আসতে চাই। মহিষ ভাইয়ের কথা সূত্র ধরেই যে আমরা শুনলাম যে আসলে এই দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল স্বাধীনতার প্রাপ্তির দিন কয়েক আগে। এই যে মুক্তিযুদ্ধে আমরা আমাদের বিশাল এক বুদ্ধিজীবী অংশকে হারিয়েছি, এটা কখনো পূরণ হওয়ার নয়। আমরা এটা বলবো না যে এটা পূরণ হয়ে যাবে, কিন্তু এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং তৎপরবর্তীতে আমাদের যে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া, এখানে বড় রকম একটা ভূমিকা কিন্তু রয়ে গেছে, তাই না? এই বিষয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ রাজীব বসাক। আমি শুরুতেই যে শোকাবহ যে আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে
ঘাতকরা 15ই আগস্ট যে নির্মমভাবে হত্যা করেছিল, একটি দেশের জনককে যেভাবে নিশ্চিহ্ন করেছিল, আমি তাদের প্রথমে নিন্দা জানাই এবং যারা সেদিন প্রাণ হারিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে বঙ্গবন্ধুর সাথে যেহেতু স্বাধীনতার সম্পর্ক, 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। স্বাধীনতার ঠিক আগে এই যে একটা দেশকে পঙ্গু করার জন্য, বুদ্ধিহীন করার জন্য, যাতে এগিয়ে যেতে না পারে, সেজন্য যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, আমাদের অসংখ্য বুদ্ধিজীবী, আমাদের সাংবাদিক সমাজ রয়েছে, আরো বিভিন্ন সেক্টরে যারা 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 আলোকিত করবে দেশকে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আপনারা জানেন চট্টগ্রামেও কিন্তু আমাদের দৈনিক আজাদীর সাংবাদিক ওবায়দুল কাদের, ওনাকেও কিন্তু টার্গেট করা হয়েছিল। উনি জীবিত থাকাকালীন সময় জানিয়েছিলেন যে ওবায়দুল হক সাহেব বেঁচে গিয়েছিলেন, ঠিক একটু টেকনিক্যাল কারণ, ওনাকে অফিসে এসেছিল নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সারা দেশেই তারা বিস্তার করেছিল। 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, যেহেতু একটা বিপক্ষ গ্রুপ ছিল যে জামাত, শিবির, আল বদর এবং এদের ছত্রছায়ায় আরো যারা ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী, তারা যেহেতু স্বাধীনতা চায়নি, বাধ্য হয়ে যখন স্বাধীনতা ঘোষণা করতে হচ্ছে, তখন তারা টার্গেট করেছিল এই দেশকে একটু পঙ্গু করে দেওয়ার জন্য, মেধা শূন্য করার জন্য। তাদের যে টার্গেট, সেই টার্গেট কিন্তু তখন থেকেই। আমি মনে করি সেটি 75-এর 15ই যে আগস্ট যে ঘটনা, সারা বিশ্বকে স্তব্ধ করার মতো যে ঘটনা, এইটি এর একটি ধারাবাহিকতা, যেটা আমাদের মহিষ ভাই অনেক বললেন। আমি ওইদিকে খুব একটা বেশি না গিয়ে পরবর্তী সময়গুলো, যেহেতু আমার জানাটাও ওইরকম, আমার জন্ম স্বাধীনতার ঠিক আগে 1970 সালে আমার জন্ম, স্বাভাবিকভাবে ওই সময়কার আমরা জেনেছি ইতিহাস থেকে আমরা সঠিকভাবে কিন্তু জানতে পারিনি। এইটা কিন্তু একটা বিকৃত করা হয়েছে নানানভাবে, যেহেতু 75 পরবর্তীতে এমন আবহ তারা সৃষ্টি করেছিল যাতে বিকৃত ইতিহাস জানো, সত্য ইতিহাসটা যাতে কেউ না জানতে না পারে। এই ধারাবাহিকতা সামরিক শাসক, তারপরে এই যে স্বাধীনতার যারা বিদ্রোহী ছিল, যারা 71-এর হানাদারদের দোসর ছিল, তারা পতাকা উড়িয়েও কিন্তু এই বিষয়গুলো কার্যকর করেছে। 96 বলেন বা 2001 সালের পরে, 2001 সালের পরে তো সারা বাংলাদেশ থেকে সংখ্যালঘুদেরকে নির্মূল করার জন্য একটা প্রক্রিয়া চলেছিল। তো এগুলো কিন্তু সবগুলো ওদেরই একটা অংশ। ওরা যেভাবে চেয়েছিল, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি এই বাংলাদেশকে স্তরে স্তরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে তলাহীন ঝুড়ি থেকে এখন একটু উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অন্তত উনি মানুষকে যে সঠিক ইতিহাসটা জানানোর চেষ্টা করেছে। যে প্রজন্মটা এখন আসতেছে, তারা কিন্তু জানছে স্বাধীনতার সময় কি হয়েছিল, কার ভূমিকা কি ছিল। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এও বলেছেন, যদি উনার মধ্যে কোনো ষড়যন্ত্রকারী থাকে তাদেরকে উনি চিহ্নিত করবেন। আমি মনে করি যে এটা অ্যাবসলিউটলি রাইট, এটা শুভ উদ্যোগ। কারণ ঘাপটি মেরে থাকা লোকদেরকে তো চিহ্নিত করতে হবে, না হয়তো দেশকে কিভাবে এগিয়ে নেবে। আমি এজ এ সাংবাদিক হিসেবে আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি। আমরা যখন কাদের মোল্লাকে যখন প্রথম ফাঁসির, যে বঙ্গবন্ধু 71-এর স্বাধীনতার সময় যারা বিরোধিতা করে, যারা তখন তাদের ভূমিকার জন্য কিন্তু প্রথম রায়টা ছিল যে কাদের মোল্লার, এবং এই কাদের মোল্লাকে যখন ফাঁসির আদেশ না নিয়ে যাবজ্জীবন সম্ভবত কারাদণ্ড ছিল, এই যে মহিষ ভাইয়া তখন কিন্তু এগিয়ে আসছিল। আমি তখন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমি প্রেস ক্লাবের সামনে ওনাদেরকে এই আয়োজনটা করার জন্য প্রথম সহযোগিতা আমরা এগিয়েছিলাম। তখন আমার সভাপতি ছিলেন বর্তমান সভাপতি জনাব আলহাজ আলী আব্বাস। উনি, আমরা দুজনেই প্রথম আমরা সহায়তা করেছি যাতে আয়োজনটা হোক। এই যে তারপর কিন্তু শাহবাগ থেকে শুরু করে সারা দেশে এটার একটা ইম্প্যাক্ট পড়েছে। ঠিক এর এক সপ্তাহ পরে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমাদের উদ্দেশ্য ছিল যে চট্টগ্রাম প্রেস ক্লাব যেহেতু
একটি সাংবাদিকদের সংগঠন, এবং আমরা যারা সাংবাদিক, আমাদেরকে যারা থার্ড আই অথবা বিভিন্নভাবে বুদ্ধিজীবী বা বিভিন্নভাবে আমাদেরকে বলা হয়ে থাকে, আমাদের তো কিছু ভূমিকা থাকা অবশ্যই, যে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা স্বাধীনতার যে ঐতিহ্য, আমাদের স্বাধীনতার যে চেতনা, এই চেতনাটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের প্রেস ক্লাব কিন্তু স্বাধীনতার চেতনার উপরে 100% একেবারে ছাড় দেওয়ার না। তো আমরা আসলে এই তখন থেকেই চিন্তা করছিলাম যে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ছিল, যে ভাষণটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে, এবং এই 17 মিনিটের যে একটি ভাষণ, এই ভাষণের মধ্যে সমস্ত দিক নির্দেশনা ছিল। আজকে কেউ বলছে অমুকে স্বাধীনতা ঘোষণা করেছেন, অমুকে বলছে আমি করছি। আমি বলবো যে কি, এই যে 7ই মার্চের হচ্ছে আসলে মূল প্রেরণা এখান থেকে শুরু। একটা কোনো একটা বিষয় তো হঠাৎ করে দানা বেঁধে ওঠে না, এই দানা বাঁধার সূত্রটা কিন্তু এখানে। আমরা আমাদের এই যে 7ই মার্চের ভাষণ সম্বলিত উনার যে তখনকার চেতনাময়ী বক্তব্য, আমরা ওইটাকে একটা মুরালের মাধ্যমে ধরে রাখার জন্য চেষ্টা করলাম। এবং আমরা এখন প্রেস ক্লাবের বাইরে সৈয়দ আব্দুল্লাহ খালিদ, যিনি অপরাজেয় বাংলাদেশের পাদদেশ, যেটা উনি ভাস্কর্য যিনি করেছেন, উনাকে দিয়ে আমরা এইটা করেছি। উনি ওই মুরালের মধ্যে কিন্তু তুলে ধরেছেন যে 71-এর মুক্তিযুদ্ধ, 52-এর যে আমাদের ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন, এবং বঙ্গবন্ধুর যে 7ই মার্চে যে গর্জন নিয়ে একটা ভাষণের যে তার প্রেরণাদায়ক, সেটা আমরা তুলে ধরছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এই টেরাকোটা একটা মুরাল, এই মুরালটা 1000 বছরের ইতিহাস থাকবে, এবং জাতির জনকের যে জাতির পিতার যে ভূমিকা ছিল, উনি যে স্বপ্ন ছিল যে সোনার বাংলা করার, সেটি যাতে আমরা 1000 বছর ধরে যাতে এটা টিকিয়ে রাখতে পারি, এবং এখান থেকে যাতে ওরা ইতিহাসটা, সঠিক ইতিহাসটা পায়। আমাদের প্রেস ক্লাবে আমাদের কিন্তু লাইব্রেরিতে একটা কর্নার আছে, যে বঙ্গবন্ধু নিয়ে আমরা সব বইগুলো এক জায়গায় করে আছি, যাতে আমরা গবেষণা করতে পারি। এবং এটা উনি এই যে 17ই ফেব্রুয়ারি 2013 সালে আমরা দেখা করেছিলাম, আমরা এটা উদ্বোধন করার জন্য আমরা বলেছিলাম, মানে প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন, এবং উনি নিজে এই যে ছোট্ট একটা আঙ্গিনায়, যে জামালখানের মতো একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, সেই এলাকায় এসে কিন্তু উনি উদ্বোধন করেছেন। এটা বিশাল উদারতার একটা বিষয়। হ্যাঁ, এর পরবর্তীতে উনি আমাদের প্রেস ক্লাব একটা বঙ্গবন্ধু হল করে দিয়েছেন, যেটা চট্টগ্রামবাসীর জন্য একটা ভালো একটা দিক, এখানে ভালোভাবে এটা কাজ করে। তো সবগুলো মিলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা আমাদের যে নৈতিক দায়িত্ব, বঙ্গবন্ধুর যে ইতিহাস, বঙ্গবন্ধুর আজকে যে বিভিন্ন ধরনের বই বের হচ্ছে, ওনার যে অজানা ইতিহাসগুলো আছে, সেই ইতিহাসটা সঠিকভাবে আগামী প্রজন্মকে জানাতে হবে। সেই জন্যই ওই যে বুক কর্নার বা বঙ্গবন্ধু কর্নার, আমাদের উদ্যোগটা সেটাই। আমরা এটা চেষ্টাই করে যাচ্ছি। না, এই উদ্যোগ ভালো, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে। মফিজ ভাই, আপনার কাছে একটা জিনিস জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে 75, 15ই আগস্ট, এর পরবর্তী অনেক ঘটনাপুঞ্জি নিয়ে আমরা নানান কথা শুনে আসি, নানান সময় নানানজন নানান মতো করেই বলে। তো আপনি একজন পরিপক্ক রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সেই সময়টাকে যতটা দেখেছেন বা যতটা কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন, ওই গল্পটা একটু আমরা আমাদের প্রজন্মকে শোনাতে চাই। আচ্ছা, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে 15 আগস্ট হত্যা করা হয়। 16 আগস্ট পাকিস্তান মুস্তাক সরকারকে স্বীকৃতি দিলেন। এবং আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, বঙ্গবন্ধুকে যখন 15 আগস্ট হত্যা করা হয়, অর্থাৎ দিবাগত রাত্রে, ঠিক তার অধীনে সকাল 9টায় পাকিস্তানের বুকটু মানে জরুরি পার্লামেন্ট ডেকে এই সংবাদ দিয়ে টেবিল চাপড়ে উল্লাস করেছিলেন পাকিস্তানের পার্লামেন্টে। অর্থাৎ তখনও বাংলাদেশের মানুষ জানতো না বঙ্গবন্ধু নেই। এবং সেদিন ছিল শুক্রবার, আপনাদের মনে আছে কি জানি না, এবং সেদিন সূর্য কিন্তু লজ্জা পেয়েছিল, সূর্য আড়ালো মুখ লুকিয়েছিল, প্রকৃতি ছিল এক ধরনের মেঘাচ্ছন্ন। প্রকৃতিও বঙ্গবন্ধুর জন্য কেঁদেছেন। আমরা যারা মির্জাফরের উত্তরসূরিরা, বিশেষ ঘাতকরা, আমরা কিন্তু সেদিন উল্লাস করেছিলাম। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে, আপনার 23শে আগস্ট আমরা যাদের উপর সবচেয়ে বেশি আমরা ভরসা করেছিলাম, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, মুক্তিযুদ্ধ, আমাদের অকৃত্রিম বন্ধু, সে ভারতকে 23শে আগস্ট মুস্তাক সরকারকে আপনার স্বীকৃতি দিয়ে দিলেন বঙ্গবন্ধু হত্যার কোনো প্রতিবাদ না করে। আমরা অবাক হয়ে গেলাম এবং তারও স্ত্রী হয়ে গেলেন মুস্তাককে স্বীকৃতি দিতে। এবং 24শে আগস্ট
আমাদের তখনকার সেনাপ্রধান শফিউল্লাহকে সরিয়ে জিয়া রহমান প্রধান সেনাপতির দায়িত্বে আরোহণ করলেন। এবং বঙ্গবন্ধু হত্যার খবর শোনার পর জিয়া রহমান মন্তব্য করেছিলেন, সো হোয়াট, প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, যে কনস্টিটিউশন মেনে চলেন। এবং টোটাল বিষয়টার টোটাল বঙ্গবন্ধু হত্যার কুশল আমি মনে করি, এবং টোটাল বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনা মূল নায়ক হচ্ছে জিয়া রহমান। এবং এই জিয়া রহমানকে আরেকটি কথা আমার পিছনে যেতে হয়, যখন এসেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রহমানের স্ত্রী, দেশ স্বাধীনের পর জিয়া রহমান কোন অবস্থাতেই খালেদা জিয়াকে তাকে গ্রহণ করেনি। তিনি একদিন সকালবেলা বঙ্গবন্ধুর বাসায় গেলেন, বঙ্গবন্ধুর পিএস বঙ্গবন্ধু ফোন করলেন যে খালেদা আক্তার নামে একজন মহিলা এসেছে, যে আপনার সাথে দেখা করতে চাই। উনি সেনাবাহিনীর জিয়া রহমানের স্ত্রী। বঙ্গবন্ধু ডাকলেন, তাকে উপরে আসতে বললেন। আসলাম, বঙ্গবন্ধু তাকে বিভিন্নভাবে কথা শুনে বঙ্গবন্ধু খুব মর্মাহত হলেন, এবং জিয়া রহমানকে সাথে সাথে ফোন করে বলেছেন, জিয়া, আমি তোমাকে উপসেনা প্রধানের দেব, তুমি এটা আমার মেয়ে, তুমি ওকে গ্রহণ করো। এবং আরেকটি ঘটনা আমি যতটুকু জানি, জিয়া রহমান কিছুদিনের জন্য, বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি ছিলেন, বঙ্গবন্ধু ওখানে কিছুদিনের জন্য তিনি বঙ্গবন্ধুর ওখানে এর দায়িত্ব ছিলেন। জিয়া রহমান কি একটা দায়িত্ব ছিলেন উনি, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না একজ্যাক্ট। তখন বঙ্গবন্ধুর বাসা থেকে, ধানমন্ডির বাসা থেকে, তখন বঙ্গবন্ধু খাওয়া দাওয়ার পর যেগুলো থাকতেন, যেগুলোকে আমরা এখন বলি যে এটো, যেরকম বঙ্গবন্ধুকে বলতেন যে স্যার আমি কি এগুলো খেতে পারি, অর্থাৎ বঙ্গবন্ধুর বিশ্বাসটা জমানোর জন্য তারা এই কাজগুলো তারা করছে। সে জীবনে যে বঙ্গবন্ধু হত্যার আজকে মূল কুশলীভাবে পরিণত হয়েছে। আর এই কথাটা আমি এই জন্য বললাম যে, যেমন সিং স্বীকৃতি দেননি, সিং স্বীকৃতি দিলেন, শেষ সিং 31 আগস্ট স্বীকৃতি দিলেন, সৌদি আরব স্বীকৃতি দিলেন, অথচ তারা বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেন তখনো পর্যন্ত। আমি একথাটাই এই জন্য বললাম, আজকে অনেকেই গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের সংজ্ঞা দেন। আমি যদি তাদের বলি, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের ধারায় যাদের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, মাসুম বাচ্চা শেখ রাসেলকে হত্যা করা হয়, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়, তাদের কোনো জবাব আছে? তাও সপরিবারে। এবং আমি তাদের আজকে এই যে আপনার এখানে আছে নেত্রীর 17ই মে মাননীয় প্রধানমন্ত্রী 1981 সালে দেশে ফিরে এসেছিলেন। আমি, আমার সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, আমি তখন কলেজের ছাত্র, আমি সেদিন ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিলাম। নেত্রীর যখন প্লেন থেকে নামলেন, তিনি প্রথম নেমে মাঠে শুয়ে সালাম করলেন। তিনি অজর হয়ে কাঁদছিলেন। একদিকে অজর বৃষ্টি, প্রকৃতিক বিরূপ আবহাওয়া, লক্ষ লক্ষ মানুষের গগনবিদারী স্লোগান, এই বৃষ্টি দিবে যে 3 থেকে 4 ঘন্টা বঙ্গবন্ধুর বাসভবনে আসতে লাগলো। এবং আমি গাড়ির বহরের পিছনে হেঁটে হেঁটে কিন্তু আমি এসেছিলাম। 32 নম্বরের বাসার সামনে সেই নেত্রী বললেন যে আমাকে আমার বাসায় ঢুকতে দিন, এটা আমার বাড়ি। তখন তাকে বললেন ঢুকে যাবে না, রাষ্ট্রপতির পারমিশন লাগবে, পুলিশ কমিশনের পারমিশন লাগবে। তিনি বিভিন্ন জায়গায় ফোন করলেন, কেউ ফোন করলেন না। এবং তিনি এক পর্যায়ে বললেন যে আমি শুধু বঙ্গবন্ধুর যেখানে রক্ত আছে সেখানে আমি একটু সূরা পড়ে ধর্মীয় ভাবে ফাতিহা পাঠ করে আমি চলে আসবো, আমাকে 5 মিনিটের জন্য ঢুকতে দিন। ওই সুযোগটা দিলেন না। এক পর্যায়ে নেত্রী সেখানে দাঁড়িয়ে, উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন এবং ধর্মমতে তিনি বিভিন্ন সূরা পাঠ করলেন। এবং সেদিনে সেই দৃশ্য আমরা যারা দেখেছি,
লক্ষ লক্ষ নেতাকর্মী চোখের পানি, শেখ হাসিনার চোখের পানি বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে এবং তার বাবাকে মেরে ফেলবে, তাকে তার যেখানে রক্ত পড়ছে সেখানে তার রক্ত দেওয়া হলো না। আজকে যারা গণতন্ত্রের কথা বলে আমার খুব লজ্জা হয়। গণতন্ত্র সংজ্ঞা কি? আমরা আধুনিক গণতন্ত্রের সংজ্ঞা করেছিলাম গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দ্য পিপল। ৭৫ পরে আমরা গণতন্ত্রের সংজ্ঞা দেখেছি গভর্নমেন্ট অফ দি মিলিটারি, বাই দি মিলিটারি, ফর দি জেনারেল। এই তো বাংলাদেশ, এই সেকুলার বাংলাদেশ আমরা দেখলাম। সে তারপরেও আমরা ভাগ্যবান যে এখন আমরা গণতন্ত্রের পথেই হাঁটছি, গণতন্ত্রের পথ ধরেই আমরা ভবিষ্যতে পথ চলবো। আচ্ছা মহসিন ভাই, আমি মফিজ ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই, এই যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কিংবা এই যে বঙ্গবন্ধু নিয়ে ইতিহাস বিকৃতি, এই সবগুলো সময়ই আমরা পেছনে ফেলে এসেছি। আর বিশেষ করে এখন আমাদের মুজিব বর্ষ চলছে, যেটা 16ই ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই মুজিব বর্ষ বা বঙ্গবন্ধুকে জানানোর, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে উপস্থাপন করা ঐতিহাসিকভাবে, ইতিহাসকে বিকৃত না করে, এই বিষয়টা আপনারা একজন কলম সৈনিক বা সাংবাদিক বা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে কিভাবে এটা করছেন বা কিভাবে আমাদের একটু পরামর্শ দেবেন যে কি করলে প্রজন্মকে আমরা জানাতে পারি বিষয়গুলো? আসলে যখন বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে যখন পুরো বর্ষ ঘোষণা করা হলো, মুজিব বর্ষ, তো আনফরচুনেটলি আসলে তখন সারা বিশ্বে একটা প্যান্ডামিক সৃষ্টি হয়। এটাতে একটু বাদ সাধে 17ই মার্চ যেটা ছিল, তখন থেকেই কিন্তু আমাদের দেশেও যে করোনা, যে কোভিড-19 যেটি মহামারী, সেটার আক্রমণটা শুরু হয়, সংক্রমণটা শুরু হয়, যেটা এখনো অনেকটা চলমান। 24 তারিখ সম্ভবত প্রথম মৃত্যু হয়। হ্যাঁ, 8 তারিখ প্রথম ধরা পড়ে, তারপর 24 তারিখ থেকে আমাদের পুরো দেশ লকডাউন যেটা বলি, নতুন একটা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম যে লকডাউন, শাটডাউন, লকডাউন যেটা। এটা মানে ওভাবে যেভাবে আমরা আমাদের টার্গেট ছিল বিভিন্ন মিডিয়া, সরকারি মাধ্যমগুলো সবগুলো মিলে যেটা ছিল, ওটাতে চাপ পড়লো। পরবর্তীতে সরকার এটাকে একটু বাড়িয়ে দিয়ে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। তো সরকারের তখন বিভিন্ন সেক্টরের টার্গেট ছিল, মিডিয়া একটা অন্য ধরনের টার্গেট। আর মিডিয়া তো সবসময় মিডিয়া না থাকলে, যে ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, সমালোচনা করেন, সব যদি উপস্থাপন করা না যায়, তাহলে তো এটার মানে সফলতা দেখতে পাওয়া যায় না বা সফলতা আসেও না। তো আমরা দেখছি যে সরকারি সবগুলো সেক্টরে, যেমন প্যাড গুলোতে ব্যবহার হচ্ছিল যে মুজিব বর্ষ, প্রত্যেকটাতে লোগো লাগানো ছিল। এটাও একটা আমাদের জন্য মাইল ফলক, ভবিষ্যতে প্রজন্মের জন্য এটা একটা ইতিহাস হিসেবে থাকবে। তারপরে বিভিন্ন মাধ্যমগুলোকেও তাদেরকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো বলা হলো, এবং সেই 17 মার্চেও কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেভাবে হয়নি। তারপরও মানে ক্লোজলি কিছু কিছু হয়েছে। তো মিডিয়া আমরা করছি কি, যেহেতু আমাদের টেলিভিশন মিডিয়া বা পত্রিকা যেসব জাতীয়ভাবে হয়েছে, যেসব মানে সীমিতভাবে জাতীয়ভাবে হয়েছে, যেটা আমরা বর্ণাঢ্যভাবে করতে পারি। দেশের সরকার প্রধান মানে যেভাবে আমরা বর্ণাঢ্য হওয়ার কথা ছিল, সাধারণ মানুষের যে অংশগ্রহণ হওয়ার কথা ছিল, সেটি আমরা পাই নাই। মানে ইম্প্যাক্টটা একেবারে তৃণমূল পর্যায়ে আমরা ফেলতে পারিনি। তো আমার মনে হয় ফেলতে না পারলেও তারপরে যেসব প্রচেষ্টা, যেসব গুলো হচ্ছে, এটা মানে কম হবে আমি এটা বলবো না। মিডিয়াগুলোকে, যেমন টেলিভিশন মিডিয়ার যারা মালিক আছে, তারা করেছে কি, তারা স্ক্রিনে একটা লোগো পার্মানেন্ট করে দিয়েছে যে 16 ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে। তারপরে যে সংবাদপত্রগুলো আছে, তারাও একটা অংশ যে মুজিব বর্ষ হিসেবে একটা কলাম, যে প্রতিদিন জন্য ওই বিশেষ বিশেষ একটা কলাম প্রতিদিন, যেটা আমরা ওই যে অগ্নিধারা মার্চ বলি, শোকাবহ 15 আগস্ট বলি, আগস্ট, বিভিন্ন ধরনের যে যার মতো করে। আমি যে টেলিভিশনে কাজ করি, আমি বৈশাখী টেলিভিশনে কাজ করি, আপনারা জানেন এটা লোগোতে লেখা আছে মুক্তিযুদ্ধের চেতনায়। তো স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু এক শব্দ। আমরা আমাদের টেলিভিশন করেছি কি 1200 পর্বের, আমরা দুটো নিউজ, আমরা প্রতিদিন প্রত্যেকটা নিউজের প্রাইম নিউজের সাথে যাই, দুটো করে নিউজ আছে। একটা হচ্ছে সাক্ষাৎকার ভিত্তিক, আর একটা হচ্ছে কি জীবনী ভিত্তিক। এই সাক্ষাৎকার ভিত্তিক মানে বিভিন্ন জন যে বঙ্গবন্ধু কেমন ছিলেন, তার মানে আমাদের চেষ্টা হচ্ছে যে কি বঙ্গবন্ধু যে আদর্শ, বঙ্গবন্ধু যেসব জীবনালেখ্য ছিল, এগুলো যাতে সাধারণ মানুষ জানতে পারে, নতুন প্রজন্ম যাতে জানতে পারে।
এইটার অলরেডি 1000 পর্ব ইতিমধ্যে প্রচার হয়ে গেছে প্রচার এবং হয়ে গেছে। এখনো হচ্ছে এখনো হচ্ছে, এটা 16 ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে। তো এটা আসলে এটার মূল প্ল্যানার ছিল আমাদের, আপনি হয়তো চিনবেন, জুলফিকার আলী মানিক। উনি নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশের প্রতিনিধি এবং উনি বৈশাখের প্ল্যানিং এডিটর। উনি অত্যন্ত মেধাবী এবং উনার প্ল্যান মতেই এই এই পুরোটা একটা ভিন্ন একটা প্রত্যেকটা উদ্যোগ। বিষয়, উনি রাজনীতিবিদ, খেলোয়াড়, তারপরে এই যে সাধারণ ব্যবসায়ী, এমনকি যে চিটংয়ে যেমন একটা পর্ব আমি বিভিন্নভাবে সহায়তা করেছি, যে বঙ্গবন্ধু কিন্তু ব্যবসা করতেন এবং চট্টগ্রামে করতেন। চট্টগ্রামের আমাদের মিমাউস সামনে একজন ব্যবসায়ী আছে, উনার সাথে উনাকে একটা রিজিভ আছে, তুই এই ব্যবসা করবি, এইখান থেকে যে লাভ হয় লাভ আমাকে দেওয়ার দরকার নেই, এটা পার্টির খরচের জন্য দিয়ে দিই। দিয়ে দেব। যে এই বিভিন্ন কিছু উঠে আসছে এই যে, বঙ্গবন্ধু যে হ্যাঁ, এই একেবারে রুট লেভেলে, যেটা বিভিন্ন লেভেলে যে মানুষের সাথে ওনার যোগাযোগ ছিল, উনি সব মানুষের জন্য ভাবতেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য। যে সোনার বাংলা বলা হচ্ছে, আমাদের যারা রাজনীতি করেন তারা এমনি বলেন সোনার বাংলা কেন, কিন্তু উনি সোনার বাংলা কিভাবে চেয়েছেন এটা কিন্তু কেউ জানেন না। আমরা আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই চেষ্টাটা এই করে আপনার যাচ্ছি। কথাটা এখন আমি ছুড়ে দিতে চাই মফিজ ভাইয়ের কাছে। একটু আগে কথা প্রসঙ্গে তিনি বলছিলেন না, সেটা এই যে সাংবাদিক, তারপরে বুদ্ধিজীবী, শিল্পী, এরা বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করে, এই বিষয়টা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আজকে যে বঙ্গবন্ধু হয়েছে, আজকে যে বঙ্গবন্ধুর জীবনালক্ষ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন বলেন, এই টোটাল বাংলাদেশ যে বিনির্মাণ, সম্পূর্ণতে কিন্তু আমাদের মুক্তবুদ্ধি যারা চর্চা করেন, বিশেষ করে সাংবাদিক, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কবি, লেখক, সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আছে। এবং 75-এ কিন্তু বঙ্গবন্ধুকে হারিয়ে ফেলেছিলাম আমরা। মানে বঙ্গবন্ধু বলা যায় আমাদের আত্মা, দৃষ্টিসীমানা একটি অনেক বাইরে আত্মা চলে আমরা গেছে। হারিয়ে ফেলেছিলাম। এই আত্মাটি আমরা হয়তো আর ফিরে পাবো না। জীবিত আত্মাটা আমরা হারিয়েছি বঙ্গবন্ধুকে, কিন্তু মৃত মজিব জীবিত মজিব থেকে যে কত শক্তিশালী, সেটা কিন্তু এই মুক্তি চিন্তার মানুষগুলো হ্যাঁ। কিন্তু বঙ্গবন্ধুকে আবার স্বমহিমায় আমাদের কাছে নিয়ে এসেছেন, উদ্ভাসিত করেছেন। তাই দিন যতই যাচ্ছে বঙ্গবন্ধুর সম্পর্কে, বঙ্গবন্ধুর জীবনালক্ষ্য, বঙ্গবন্ধুর চেতনা উজ্জ্বল সূর্যের আলোর মতো দীপ্তিমান, দেদীপ্যমান। আপনার কবির ভাষায় বাংলা যেখানে স্পর্শ করে সেখানে মজিব, কেবল বঙ্গবন্ধু তুমি নেই। বাংলার রাখালিয়া বাসীর সুরে, কিষানের নাঙ্গলের পোলায়, বঙ্গোপসাগরের ঢেউয়ের উর্মিমেলায়, কবিতায় এবং মুক্তিযুদ্ধের স্লোগানে তোমাকে দেখতে পাই। বিদ্রোহ কবির, বড়বীর, বড় অন্যতম মনীষী, আমাদের বিশ্বকবির, ওনা আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মনে একটি ফুলকে বাঁচাবো বলি, যুদ্ধ করি সে গান, আমার ঠিকানা ফত্তা মান্না জুলনা, আমি কে তুমি কে, বাঙালি, আমার ভাই রক্তাঙ্গন 21শে ফেব্রুয়ারি, আমি কি বলিতে পারি সেই গানগুলো, সেই কবিতাগুলো যতদিন থাকবে, ততদিন ততদিন মুজিব আমাদের হৃদয়ে থাকবে। আমাদের প্রত্যামেন্য যমুনা, শীতলোক্ত ব্রহ্মপুত্র, কীর্তন কোলা নদীর ভিতরের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু চির প্রবহমান থাকবে আমাদের হৃদয়ে। আমি মহিষ ভাইয়ের সাথে একটু করে যোগ করি। আমার মনে হয় আমরা আমাদের এখন যে অবস্থান, বিশেষ করে তথ্য প্রযুক্তি যেভাবে এগিয়ে গিয়েছে, এখান থেকে আর মুজিবকে মুছে ফেলার কোনো সুযোগ নেই। এখন যেসব ডকুমেন্টারি, যেসব আমাদের আলোচনাগুলো বা বিভিন্ন হবে, এগুলো আর ওই যে আগে বিটিভি, বাংলাদেশ টেলিভিশনের যে রেকর্ড রুম গুলোতে ছিল, ওদের যে এমনিতে দখল মুক্ত হয়েছে, তারপরেও এই যে এখন যে মানে কোথাও যে এটা সীমাবদ্ধ করে রাখা যাবে, এটার কোনো সুযোগ নেই। এটা এখন আকাশ সংস্কৃতিতে এটা যুক্ত হয়ে যাচ্ছে। আপনারা যেমন এটা অনিয়া করার সাথে সাথে কারো কোনো সাধ্য নেই। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে যে সজীব ওয়াজেদ জয়, এই তথ্য প্রযুক্তি এটাকে কিন্তু অবারিত করে দিয়েছেন। যেটা 1992 সালে, আমি একটু করে বলতে চাই, যে বিএনপি সরকারের আমলে বাংলাদেশের সাথে যেটা অপটিক্যাল ফাইবার, যেটা সাগর পথে দেওয়ার কথা ছিল, ওরা এত মানে মূর্খ ছিল, বাংলাদেশ থেকে নাকি তথ্য পাচার হয়ে যায়। তথ্য গোপন করার জন্য আসলে ওনারা তখন রাজি হন। আসলে আসল হচ্ছে যে কি, এটা তথ্য গোপন, মানে ওরা সেটা ওনারা না জানা বা অদূরদর্শিতা। ওই যে এই যে মহিষ ভাই নিজেই বললেন যে গণতন্ত্র বলতে কি, গণতন্ত্র বলতে ওদের ভাষা থেকে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আজকে অংশ নেওয়ার জন্য।
একই সাথে আমার একটা গানের কলি দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, কিন্তু বাস্তব সত্য আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি শোকের মাস, আর শোক যেন হয় আমাদের শক্তি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আগামীকাল একই সময়ে আমাদের পরবর্তী পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাজীব বসাক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চট্টগ্রাম টেলিভিশন। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।